এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সেনাপ্রধানের গোপন প্রস্তুতি, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তে কেঁপে উঠল রাজনীতি, চরম হতাশায় বিএনপি, ক্ষমতায় যাচ্ছে জামাত। গোপন আস্তানা থেকে অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল করিম মাসুদ। আরও জানব, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সাল করিম মাসুদ। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ঢাকার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরে যে নামটি বারবার সামনে এসেছে, সেই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। তবে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে এটি কোনো সাধারণ গ্রেফতার নয়, বরং সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অত্যন্ত সুপরিকল্পিত, ঝুঁকিপূর্ণ ও কৌশল নির্ভর যৌথ নিরাপত্তা অভিযান। যদিও পুরো বিষয়টি এখনও তদন্তাধীন এবং আইনগতভাবে কাউকেই চূড়ান্ত অপরাধী ঘোষণা করা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ঘটনার পরপরই ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন। সীমিত মোবাইল ব্যবহার, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত যোগাযোগ নেটওয়ার্ক এড়িয়ে যাওয়ার মতো কৌশলের কারণে তাকে শনাক্ত করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে হয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সেনাবাহিনীর একটি বিশেষ দল ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি অর্ধশহর এলাকায় আশ্রয় নিয়েছেন, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই অবস্থায় সেনাবাহিনী সরাসরি আঘাতের পথে না গিয়ে ভিন্ন কৌশল গ্রহণ করে। প্রথমে বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার ইঙ্গিত ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের মতো আশেপাশের এলাকায় অবস্থান নেয়। কয়েকদিনের নজরদারির পর নিশ্চিত হওয়া যায় সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত যাতায়াত করছেন, যদিও সবসময়ই তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট পুরো এলাকা ঘিরে ফেলে, তবে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পরিবর্তে তারা মনস্তাত্ত্বিক কৌশল বেছে নেয়। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। সেই সাক্ষাৎস্থলেই আগেভাগে মরে তোলা হয় শক্ত নিরাপত্তা বলয়, যাতে সাধারণ মানুষ বা স্থাপনায় কোনো ক্ষতি না হয়। সন্দেহভাজন সেখানে পৌঁছানোর পর সেনা সদস্যরা পরিচয় গোপন রেখে কথোপকথনে তাকে ব্যস্ত রাখেন। উপযুক্ত মুহূর্তে 4 দিক থেকে ঘিরে ধরে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো অভিযানে কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি। এমনকি এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী রক্তপাত এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই ছিল অভিযানের মূল লক্ষ্য। গ্রেফতারের পর ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে এখানেই বিষয়টি রীতি ঘটে না। এর মধ্যেই একটি ভিন্ন সূত্র সম্পূর্ণ আলাদা দাবি সামনে আনে। ওই সূত্রের দাবি অনুযায়ী ফয়সাল রাজধানীর বাইরে নয়, বরং রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই ছিলেন। রাষ্ট্রপতিকে আড়াল করতেই নাকি এত গোপনীয়তা বজায় রেখে পরে রাজধানীর বাইরে গ্রেফতারের গল্প সাজানো হয়েছে। এই দাবি সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির উদ্দেশ্যে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি সারা জীবন শান্তি আর ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে? আপনার সরকারি বাসভবনে ফয়সাল করিম মাসুদকে পাওয়া গেছে, এটা কি কোনো ষড়যন্ত্র নয়? তিনি আরও অভিযোগ করেন, ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য ফয়সালকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে, এমন তথ্য প্রমাণের ইঙ্গিত মিলছে। তার প্রশ্ন, এই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন দেখানো হয়েছিল? একের পর এক চমক প্রকাশ পেতে থাকায় পরিস্থিতিকে তিনি তুলনা করেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার সঙ্গে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের জট ধীরে ধীরে খুলছে এবং এতদিন আড়ালে থাকা মুখগুলো সামনে আসছে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
হত্যার মাস্টারমাইন্ড হিসেবে একাধিক হাই প্রোফাইল নাম আলোচনায় এসেছে, যার মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুদূর প্রসারী একটি গভীর ষড়যন্ত্রের অংশ। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার একটি নির্দিষ্ট মহলের দিকেই ইঙ্গিত মিলছে। হত্যাকাণ্ডের আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্যও সামনে এসেছে। সেই অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করতে গিয়েই গোয়েন্দাদের নজরে আসে রাষ্ট্রপতির নাম, এমনটাই দাবি করা হচ্ছে। পাশাপাশি তদন্ত এড়াতে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন এক দায়িত্বশীল পুলিশ অফিসার। তার ভাষ্য অনুযায়ী হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে অর্থ দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুন নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতা, ভয় ও বিশ্বাসঘাতকতার এক ভয়াবহ অধ্যায়। এদিকে মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক নিয়েও চলছে নানা জল্পনা, যার প্রভাব পড়ছে তদন্তে। এতদিন বলা হচ্ছিল ফয়সাল ভারতে পালিয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনো প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ ইঙ্গিত, যেখানে ফয়সালের সঙ্গে এমন শক্তির নাম জড়াচ্ছে যার ছায়া নাকি আরও ওপর পর্যন্ত বিস্তৃত। তদন্ত সংশ্লিষ্টদের মতে ফয়সাল যদি জীবিত থাকে তবে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করেছে। সেই মাস্টারমাইন্ড সামনে এলে কেঁপে উঠতে পারে বহু শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটাই বাকি ছিল। হাদি এমন কি জানতেন যার কারণে তাকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়? জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রযন্ত্র যদি খুনিদের পাহারাদার হয়ে দাঁড়ায়, তবে সেই পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। আজ মানুষ চিৎকার করে বলছে, হাদির রক্তের বিচার চাই। এরপর আরেকটি বড় রাজনৈতিক ঘটনা সামনে আসে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।